সংসার তৃতীয় পর্ব। কথা বাড়ালে সুবিধা হবে না বুঝে চুপ করে গেল পায়েল। এই মুহূর্তে বাড়ির পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। এখন তার সব মনোযোগ হাতে ধরা মোমোর প্লেটের দিকে। এমন সময় এক হাতে ব্যাগ, অপর হাতে বিগ শপার নিয়ে কলিং বেল টিপল অপু। দরজা খুলে এক মুখ হাসি নিয়ে অপুর দিকে তাকিয়ে বলল, তাহলে বাবার সংসারটা গুছিয়ে দিয়ে এলে? তুমি তো দেখছি বেশ লক্ষ্মীমন্ত মেয়ে বৌমা। একই সঙ্গে দুটো সংসার সমান তালে সামলাচ্ছ। যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, সুজয় মোমো এনেছে। বৌমা শাশুড়িতে একসঙ্গে খাবো। পায়েলের তো মোমো খুব পছন্দের। অপু, তুমিও নিশ্চয়ই মোমো ভালোবাসো। ঘাড় নাড়িয়ে বিগ শপারটা পায়েলের হাতে ধরিয়ে দেয় অপূর্বা। যা যা পাঠিয়েছিলে এতে সব আছে, লিস্ট মিলিয়ে নিও। ফ্রেশ হতে অপূর্বা রুমে ঢুকতেই চাপা গলায় বলে উঠল সুজয়, তোর যা যা দরকার আমাকেই বলতে পারতিস। এতদিন তো হয় বাবাকে নয় আমাকেই বলেছিলিস, খামোখা বৌদিকে বলতে গেলি কেন? যা বলিস তাই কি আমি এনে দিই না? এতক্ষণে গলা তুললেন সমরেশ। সামান্য একটা ব্যাপার নিয়ে কেন এত জলঘোলা হচ্ছে বুঝতে পারছি না। তোমার মায়ের কোনো ব্যাপারে আমি থাকি, নাকি আমার কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিই? মেয়েদের সমস্যা মেয়েরা নিজেরাই মিটিয়ে নেবে। খামোখা মধ্যস্থতা করানোর চেষ্টা না করাই ভালো। দেখবে কখন আমে দুধে মিশে যাবে। তখন তুমি, মনে আছে কাল তোমার মন্ত্রী খেয়েছিলাম, তুমি আমার নৌকা। চলো বাকি খেলাটা শেষ করে ফেলি। অনিচ্ছা সত্ত্বেও উঠে দাঁড়ালো সুজয়। লম্বা লম্বা পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল সমরেশ। এমনিতে সুজয়ের দাবা খেলাতে ভালোই লাগে, তবে এই পরিস্থিতিতে তার মোটেও খেলতে ইচ্ছে করছে না। দাদা ভাই মনে হয় আজকাল বৌদিকে খুব মিস করছে, তাই বাবার সঙ্গেও খেলতে যেতে চাইছে না। শ্রেষাত্মক সুরে বলল পায়েল, কিরে দাদা ভাই, ঠিক বললাম তো? নববিবাহিত স্ত্রীকে স্বামী মিস করবে, সেটাই তো স্বাভাবিক। নাকি তুমি আবার এর মধ্যে অস্বাভাবিক কিছু দেখলে? যথেষ্ট বড় হয়েছো তুমি, ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ পড়ছো, বন্ধুও আছে যথেষ্ট। তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই কাপল। কয়দিন বাদে ক্যাম্পাসিং হবে, বহুজাতিক সংস্থায় চাকরি পাবে, হয়তো দেশের অন্য কোনো প্রান্তে কিংবা বিদেশে সেটেল হবে। এই সামান্য বিষয়গুলো তোমার তো না জানার কথা নয়। কখন ফ্রেশ হয়ে অপু রুমে ঢুকে পড়েছে পায়েল দেখতে পায়নি। তোমার সঙ্গে মুখ লাগতে ইচ্ছে করে না। সবসময় এমনভাবে কথা বলো যেমন মনে হয় কত বোদ্ধা তুমি। দেখলে বিরক্ত লাগে, বোঝো না? নেহাত আমার দাদাভাইটা বড্ড ভালোবাসে তোমায়, নইলে কখনো বৌদিবাই হিসেবে মানতাম না। সেন্টার টেবিলে প্লেট নামিয়ে উঠে দাঁড়ালো পায়েল। একটা কথা বলি পায়েল, কিছু মনে করো না। এখানে তুমি মানা বা না মানার কে, সেটা আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সম্পর্কটা এগোবো কি না সে নিয়ে অনেক ভাবনা চিন্তা করার পর আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি একে একটা নাম দেব। ভবিষ্যতে আমাদের মাঝে কোনো ঝামেলা হলে আমরা দুজনে মিলেই সিদ্ধান্ত নেব একে অপরের সঙ্গে থাকবো কি না। তুমি সুজয়ের পরিবারের সদস্য, সুজয়ের সূত্রেই তোমার সঙ্গে আমার সম্পর্ক। অবশ্যই ভালোবাসবো, দরকারে পাশেও থাকবো, কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার মতামত নিজের কাছে রাখো, আর কখনো আমায় শোনাতে এসো না। মাত্র কদিন হলো তুমি এ বাড়িতে এসেছো, বলে উঠলেন পরমা। জানি পায়েল এভাবে বলে ঠিক কাজ করেনি, বড়দের সঙ্গে এভাবে কথা বলা উচিত নয়, কিন্তু তুমি যেটা করছো সেটাও কি ঠিক? বয়সে তুমি পায়েলের থেকে বড়, বোনের সঙ্গে কেউ এভাবে কথা বলে? তুমি কি চাইছো ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে মেয়েটা আমার কোল ছাড়া হয়ে দূরে কোথায় চলে যাক, যাতে তুমি এ বাড়িতে? একটু আগেই সুজয়ের বলা কথাগুলো মনে পড়ে গেল পরমার।
সামান্য থেমে বললেন, নিজের বোন ভুল করলে নিশ্চয়ই তার সঙ্গে এভাবে কথা বলতে না, ভবিষ্যতে বলো না। তুইও তোর জিভটাকে একটু সংযত কর। পায়েলের দিকে তাকিয়ে বলে উঠল সুজয়, এখন তো আর তুই ছোট্টটি নেই। অদ্ভুত এক হাসির ঝলক দেখা গেল পায়েলের ঠোঁটে। অপূর্বার পাশ দিয়ে যেতে যেতে চাপা স্বরে বলে উঠল, সব কিছু বড় সোজা ভাবছো নাকি বৌদি ভাই? ভাবছো দাদাকে দলে টানলে তুমি জিতে যাবে? পায়েল অপমান ভোলে না, খেলা তো সবে শুরু। ফিসফিসিয়ে বলল অপু, ছোট্ট বোন ভেবেছিলাম বলেই এত ছাড় দিয়েছিলাম। এ বাড়িতে একা হলেও খেলার নিয়মকানুন আমারও জানা আছে। দেখো শেষে আবার ফ্যাচ ফ্যাচ করে কানতে বসো না যেন। কি এত কথা হচ্ছে রে তোদের মধ্যে? কিচেন থেকেই বলে উঠলেন পরমা। আরে আমার আর বৌদি ভাইয়ের মধ্যে সিক্রেট কথাবার্তা থাকতে পারে না? সব তোমাদের জানাতে হবে? ঘরে গেলাম আমি। চটুল সুরে বললেও পায়েলের মুখের ভাবভঙ্গি দেখলেই বোঝা যায় ভীষণ রেগে গেছে সে। তোমার জন্য প্যান ফ্রাইড মোমো এনেছি। অপুর দিকে তাকিয়ে হাসল সুজয়। খিদে পেয়েছিল, আমি কিন্তু নিজের ভাগটা খেয়ে ফেলেছি। খেয়ে দেখো, তুমি দারুণ লাগবে। তুমি তো প্যান ফ্রাইড পছন্দ করো, পারলে একটু মাইক্রো করে নিও, মোমোটা গরম না হলে জমে না। আমি করে আনছি অপু, তুমি এক্ষুনি খেটে খুঁটে এলে। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন পরমা। ছোট থেকেই মেয়েটা আমার আদরে মানুষ, ওকে কোনো রকম কষ্ট পেতে দিইনি, তাই হয়তো একটু উদ্ধত। ওর কথাই তুমি যেন কিছু মনে করো না। তুমিও তো আমাদের আরেকটা মেয়ের মতোই। তা ও বাড়িতে যে গেলে, বেয়াই মশাই ভালো আছেন তো? একদিন ওনাকে আসতে বললে না কেন? সারাটা দিন মেয়ে জামাইয়ের সঙ্গে কাটিয়ে যেতেন। কথার ফাঁকে মোমোর প্লেট অপুর হাতে ধরিয়ে দিলেন পরমা। চামচে করে মোমো কেটে মুখে পুরল অপূর্বা। ঠিক করেছি বাবাকে পাকাপাকিভাবে এখানেই নিয়ে চলে আসব। একা মানুষ, হাই প্রেশার সুগারের রোগী, তাছাড়া বয়সজনিত ছোটোখাটো কিছু অসুবিধাও রয়েছে। ফ্যামিলি ফিজিশিয়ান ব্যানার্জি আঙ্কেলের সাথে কথা বললাম, উনি বলেছেন এই শারীরিক অবস্থায় একাকী রাখা ঠিক নয়। তোমার বাবা এই ফ্ল্যাটে আমাদের সঙ্গে থাকবেন? অবাক হতেও যেন ভুলে গেছেন পরমা। তোমার শ্বশুর জানে এ কথা? অনুমতি নিয়েছো তার থেকে? ছেলে যে আজ আর খেলতে আসবেন না তা বেশ বুঝতে পেরেছেন সমরেশ। একা একাই দাবার গুটি সাজিয়ে বসে পড়লেন তিনি। এই নেশা তার ছোটবেলা থেকে। রেটিংও পেয়েছিলেন এক সময়। সংসার সমুদ্রে হাবুডাবু খেতে খেতে সব গেছে, এখন শুধু নেশাটুকু আঁকড়ে ধরে বেঁচে থাকা। মুহূর্তের মধ্যে চেনা জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে হারিয়ে যান রাজা মন্ত্রী গজ নৌকা সাজানো 64 খোপের দুনিয়ায়। তুমি তো বলনি আগে এমন কিছু প্ল্যান করেছো? আমাকে অন্তত জানাতে পারতে, তাতে বাকি পরিকল্পনাগুলো করতে সুবিধা হতো। বাবার দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি নেই। পরিবারের প্রতিটি বয়স্ক সদস্য আমাদের দায়িত্বে, কিন্তু আমাদের এই 3 BHK ফ্ল্যাট, বাবা থাকবেন কোথায়? ফ্ল্যাটে তা কোনো এক্সট্রা স্পেসও নেই। এই বয়সে নিজস্ব একটা ঘর ছাড়া ড্রয়িং ডাইনিংয়ে অ্যাডজাস্ট করা কি বাবার পক্ষে সম্ভব হবে? নরম স্বরে বলে উঠল সুজয়। তখন থেকে কি উল্টোপাল্টা বলে যাচ্ছ? বাবা কেন আমাদের সঙ্গে থাকতে যাবে? আর মা, আপনি তখন কি যেন বলছিলেন? বাবার কাছ থেকে অনুমতি নেওয়ার কথা? খামোখা বাবার অনুমতি নিতে যাব কেন? আর কিসেরই বা অনুমতি দেবেন উনি? এই ফ্ল্যাটটা খুব স্পেসিয়াস নয়, আমাদের খানিক অ্যাডজাস্ট করে থাকতে হয়। সেখানে নতুন করে বাবা এসে কোথায় থাকবে? অপুর কণ্ঠস্বরে বিস্ময়ের ভাব। তুমিই তো এক্ষুনি বললে যে ডাক্তার আঙ্কেল বলেছেন বেয়াইকে একা রাখা যাবে না, তাই তোমার বাবা এখানে এসে থাকবেন, বলনি? এখন আবার কথা ঘোরাচ্ছ যে?
এতক্ষণে বুঝলাম, হেসে ফেলল অপূর্বা। বাবা আমার কাছে মানে এই ফ্ল্যাটে নয়, এই কমপ্লেক্সে অন্য একটা ফ্ল্যাটে থাকবেন। তাহলে সুজয় আর আমি নিয়মিত যাতায়াত দেখাশোনা করতে পারবো। আমাদের কমপ্লেক্সের সেক্রেটারি সুনন্দন মিত্রের সঙ্গে দেখা হয়েছিল ফেরার পথে। তাকে সমস্যার কথা খুলে বলতেই বললেন, বি টাওয়ারে নাকি একটা দক্ষিণ খোলা ফ্ল্যাট ফাঁকা আছে, যত তাড়াতাড়ি সম্ভব কিছু টাকা জমা দিয়ে দিতে। কিন্তু এতগুলো টাকা? এখানকার কমপ্লেক্সের সেমি ফার্নিশড ফ্ল্যাটের দামও তো কম নয়। সদ্য বিয়ে দিয়েছেন তোমার, নেই নেই করে খরচ তো অনেক হয়েছে। আমি তো বুঝি, এখন আবার নতুন ফ্ল্যাটের বুকিং। টাকা পয়সার ব্যাপার, সহানুভূতির সুরে বলে ওঠেন পরমা। ও নিয়ে চিন্তা করো না মা, আমার ভাবনা চিন্তা করা হয়ে গেছে। ভাবছি বাড়িটা বেচে দেব, কম করে হলেও 75% টাকা উঠে আসবে, আর বাকিটুকু ব্যাংক থেকে লোন নিয়ে নেব। আমার স্থায়ী চাকরি, যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাব। আশা করি অসুবিধা হবে না। বাড়িটা বেচে দেবে? সাজানো গোছানো অমন সুন্দর বাড়ি। চমকে ওঠে সুজয়। অপুর সিদ্ধান্ত মানতে পরমারও একটু কষ্ট হয়। যতবারই তোমাদের বাড়িতে গেছি বাবা বলেছেন, বড় যত্নে এই বাড়ি বানিয়েছি। জানো সুজয়, এর প্রতিটা কোণায় আমার হাতের ছোঁয়া রয়েছে। মানুষের থেকে তো আর ইটকাঠ পাথরের দাম বেশি হতে পারে না। আমার মনে হয়েছে সাজানো গোছানো বাড়ির তুলনায় বাবাকে সুস্থ রাখা অনেক বেশি জরুরি। একা থাকতে থাকতে পরে যদি কোনো মানসিক রোগ গ্রাস করে। আগে অন্তত আমি থাকতাম, এখন পুরোই একা। আজ দেখে এলুম এই কয়েকদিনে বাবা যেন অনেকখানি বুড়ো হয়ে গেছেন। এখানের ফ্ল্যাটটা আমি দেখেছি, চাইলে কাল একবার গিয়ে তুমিও দেখে আসতে পারো। আজ যাই হোক, অন্তত চোখের ওপর থাকবে, প্রয়োজনে দেখে শুনে আসতে পারবো। তুমিও খানিক গল্প করে আসতে পারবে। কখনো কখনো বাবাও এই ফ্ল্যাটে চলে আসবে। দুজনে চিন্তামুক্ত হয়ে অফিসের কাজ করতে পারবো, বলে ওঠে অপু। এরপর আর কি বলা যায়? কিভাবে অপুর বাবাকে এই কমপ্লেক্সে আসা থেকে আটকানো যায় ভেবেই পেল না পরমা। তবু শেষ চেষ্টা করার তাগিদে সহৃদয় ভঙ্গিতে বলে উঠলেন, এত কিছু না করে তুমি বরং ব্যয়ের জন্য সর্বক্ষণের লোক রাখতে পারো। বাড়ি বেচা, ফ্ল্যাট কেনা, লং প্রসিডিওর, কবে মিটবে তার ঠিক নেই। সুনন্দ মিত্রের সঙ্গে আমার কথা হয়েছে। টোকেন অ্যামাউন্টটা জমা দিলে বাবা ফ্ল্যাটে থাকার পারমিশন পাবে। সুনন্দদাই ওনারের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করে দেবেন। উইদিন 2 মান্থ বাকিটা অ্যাডজাস্ট করে নিলেই কোনো সমস্যা হবে না। এত কিছু যে করেছো, বাবাকে জানিয়েছো? ঝড়ের মুখে কাঠকুটো আঁকড়ে ধরা দশা পরমার। অর্কদুদিবাবু এই প্রস্তাবে রাজি আছেন? রাজি না হওয়ার মতো তো কোনো কিছু নেই মা। রাজি বাবাকে হতেই হবে, রাজি করানোর দায়িত্ব আমার। বাবা মার সুস্থতাই যে কোনো সন্তানের কাছে সবচাইতে জরুরি। সেই কোন ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবাকে হারাবো ভাবতে পারি না। বাকিটা ভাগ্যের হাতে। তাহলে সুজয়, চলো কাল ফ্ল্যাটটা দেখে আসবে। উত্তর দিল না সুজয়। গম্ভীর মুখে উঠে দাঁড়িয়ে পায়ে পায়ে ঘরে চলে গেল। তার মন খারাপ লাগছে বোগান ভেলিয়া পেঁচানো ছোট্ট বাড়িটার জন্য, অর্কদূতির জন্য। কত যত্নেই না ভদ্রলোক বাড়িটার সৃজন করেছিলেন। মোমোর প্লেট রেখে উঠে দাঁড়ালো অপূর্বা। ভালোই বুঝেছে সে এ বাড়িতে ব্যাপারটা পছন্দ করছে না। সুজয়ের মনে যে কি চলছে কে জানে। যাই চলুক না কেন, এখন থেকে বাবা এখানেই থাকবে তার কাছে। অন্তত দেখাশোনাটুকু তো। ছোট থেকে বড় করে তোলা সমস্ত আবদার অভিযোগ, যার কাছে সে মানুষটাকে কিছুতেই একাকী গুমড়ে মরতে দেবে না। স্বেচ্ছায় যখন বিয়েটা করেছি, এখন থেকে তার দুটো বাড়ি। প্রাণপণ চেষ্টা করবে সে যতটা সম্ভব 2 বাড়ির দায়িত্ব পালন করতে। পরের দিন সকালে সবাই বেরিয়ে গেলে
সমরেশ কিচেনে এলেন। পরমা তখন সাপ্তাহিক মাছের শটিং করছিল। এই বাড়িতে একদিন বিভিন্ন ধরনের মাছ আনা হয়, তারপর তাকে হিসেব করে প্যাকেট বা কৌটোজাত করা হয়। কি হয়েছে গো? কাল রাতে যে বললে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কাল সকালে বাড়ি ফাঁকা হলে বলবে। আবার কিছু গন্ডগোল হয়েছে নাকি? এবার গন্ডগোলের নেপথ্যে কে? ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল পরমা। তোমার আদরের বৌমা। সিনে থাকতে ঝামেলার অভাব হবে ভাবলে কিভাবে? সে চায় তার বাবাকে এখানে নিয়ে আসতে। তেনার নাকি শরীর খারাপ। এখানে? এই ফ্ল্যাটে? কোথায় থাকবেন ভদ্রলোক? সমরেশ যেন অবাক হতেও ভুলে গেছেন। এখানে নয় গো, কমপ্লেক্সে, বি টাওয়ারে। একই কমপ্লেক্সে থাকলে মেয়েটাকে দেখতে ইচ্ছে করলে যখন তখন চলে আসবেন। তখন কি হবে ভেবে দেখেছো? আমাদের পায়েলকে তো চেনোই, কখন যে মুখ ফসকে কি বলে বসবে। বিপদ ঘটতে সময় লাগবে না। এবার যদি আমাদের সংসারের ব্যাপারে বেয়াই মশাই নাক গলাতে আসেন, পরিস্থিতি কি দাঁড়াবে বুঝতে পারছ? হঠাৎই সুরেলা শব্দে কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলে দেখল পরমা। সামনে কনিষ্ক আগরওয়াল দাঁড়িয়ে রয়েছে, পেছনে পায়েল। গম্ভীর মুখে বলে উঠল কনিষ্ক, আন্টি আঙ্কেল বাড়িতে আছেন নিশ্চয়ই? আপনাদের সঙ্গে আমার কয়েকটা কথা ছিল। অফিসের কাজটা বরাবরই মন দিয়ে করে অপূর্বা। সেখানে তার কোনো খামতি নেই। চাকরিটা রীতিমতো পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় পেয়েছে। তার সঙ্গে কোনো আপোষ করতে রাজি নয় সে। কিন্তু হঠাৎ পাশে রাখা মোবাইলটা ভাইব্রেট করে উঠতে তার মনোযোগে বিঘ্ন ঘটল। তাদের পাশের বাড়ির রুবি বৌদি ফোন করছেন। হঠাৎ এই অসময়ে ফোন কেন? হলোটা কি? নিশ্চয়ই জরুরি কিছু। রুবি বৌদি এই শহরে একটা নামকরা স্কুলে পড়ায়। খামোখা খেজুরে আলাপ করার জন্য অন্তত ফোন করবে না? ফোনটা তুলতেই ও প্রান্ত থেকে বৌদির উৎকণ্ঠিত স্বর ভেসে উঠল, তুমি একবার ফেয়ার অ্যান্ড গুড হেলথ হসপিটালে আসতে পারবে? কেন বৌদি? হঠাৎ হসপিটালে কেন? হাজার চেষ্টা করেও নিজের উৎকণ্ঠা দমিয়ে রাখতে পারে না অপু। তোমার বাবা হঠাৎ একটা মাইল্ড অ্যাটাক হয়েছে। বিকেলে হাঁটতে বেরিয়ে পার্কে মাথা ঘুরে পড়ে যান। অবশ্য 2-1 মিনিটের মধ্যেই চেতনা ফিরে আসে। পাড়ার ছেলেরা তোমাদের বাড়ি চেনে, রিক্সা করে পৌঁছে দিতে যাচ্ছিল। এমন সময় উনি বিড়বিড় করে বললেন, একটু আনইজি ফিল হচ্ছে, বুকের বাম পাশটা দেখান। ওরা দেরি করার রিস্ক নেয়নি, সোজা কেয়ার ফর গুড হেলথ নার্সিংহোমে অ্যাডমিট করে দেয়। তোমাদের বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক ভালো বলে ওরা দাদাকে ফোন করেছিল। তোমার দাদা এখন ওই নার্সিংহোমেই আছে, আমিও যাচ্ছি। ওই আমাকে বলল তোমায় একবার ফোন করে জানিয়ে দিতে। বাবা ঠিক আছে তো? সত্যি করে বলো বৌদি। অপুর গলাটা কেঁপে গেল। আরে বাবা, অত চিন্তা করার কিচ্ছু নেই। সেই জন্যই তোমায় প্রথমে বলতে চাইনি, টেনশন করবে বলে। কিন্তু বাবার শরীর খারাপ, মেয়েকে খবর না দিলে হয়। তাই এক প্রকার বাধ্য হয়ে অফিস টাইমে তোমায় ফোন করতে হলো। সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে বলে কোনো অসুবিধেই হয়নি। কাকাবাবু এখন ফাইন আছেন। পাশের বেডে পেশেন্টদের সঙ্গে দিব্যি গল্প গুজব করছেন। কোনো চিন্তা না করে সাবধানে এসো, আমি বেরোচ্ছি। ফোন রাখতেই বুকের ভেতরটা কেমন শূন্য হয়ে গেল অপুর। বাবা ছাড়া জীবনে সে ভাবতেই পারে না। ছোট্ট থেকে অতীব যত্নে আদরে মানুষ করেছে তাকে। শুধু শাসনটাই যা করতে পারতেন না অর্কদূতি। সে সুযোগটা অপু পুরোপুরি নিত। মাঝে মধ্যে হাল ছেড়ে মাথায় হাত দিয়ে মেঝেতে বসে পড়তেন অর্কদূতি। তোর মা থাকলে বুঝতিস শাসন কাকে বলে। তখন বাপের ওপর এমন অত্যাচার করা বেরিয়ে যেত। পলকেই অপু বুঝে যেত মায়ের জন্য বাবার মন খারাপ লাগছে। এক দৌড়ে সে কোলে উঠে বসত।
তার মুখের দিকে নির্বিশেষে তাকিয়ে থেকে অর্কদ্যুতি বলে উঠতেন, জানিস অপু, তোর মাকে একদম তোর মতোই দেখতে ছিল। হাসতো যখন গালে টোল পড়তো, কি মিষ্টি যে লাগতো। বড় হওয়ার পর অনেকবার মায়ের তরুণীবেলার ফটোগ্রাফের সঙ্গে নিজেকে মেলানোর চেষ্টা করেছে অপু। খুব কমই সাদৃশ্য তার মায়ের সঙ্গে। সত্যি বলতে কি, বাবার মুখের আদলই পেয়েছে সে। অনেকবার ভাবার চেষ্টা করেছে বাবা কেন ছোটবেলায় অমনটা বলতো। পরে বুঝতে পারে তাকে বুকে চেপে আত্মজার মুখের দিকে তাকিয়ে মৃত স্ত্রীর স্মৃতি মনে মনে রোমন্থন করতেন অর্কদ্যুতি। মেয়ের মুখে খুঁজে ফিরতেন প্রিয় মানুষটির মুখ, যে মানুষই তার একমাত্র সন্তানের জন্মদাত্রী। ভালোবাসা বুঝি একেই বলে। যত তাড়াতাড়ি সম্ভব হোক তাকে হসপিটালে পৌঁছাতে হবে। কোনো রকমে ব্যাপারটা বসকে বুঝিয়ে বলে বেরিয়ে পড়ল সে। আগে অ্যাপ মারফত ক্যাব বুক করে রেখেছিল। পৌঁছাতে মিনিট 15 লাগলো। হসপিটাল চত্বরে রুবিদি অপেক্ষা করছিলেন। যেতেই একটা স্লিপ হাতে ধরিয়ে দিয়ে বললেন, বুঝতে পারছি তোমার মনের অবস্থা। বাবাকে দেখার জন্য মনটা আকুপাকু করছে। তাড়াতাড়ি ওপরে যাও, দেখা করে এসো। দাদা ওখানেই আছে, দেখবে মনে শান্তি হবে। বাবাকে হাসি মুখে কথা বলতে দেখে ডিউটিরত ডাক্তারের সঙ্গে কথাটা বলে খানিক শান্তি পেল অপু। হৃদযন্ত্র তেমন ড্যামেজ হয়নি, সামান্য একটু থাবা বসিয়েই ছেড়ে দিয়েছে। তবে এখন থেকে সাবধানে থাকতে হবে। সুগার লেভেল বেশ খানিকটা বেশি, এটাই যা চিন্তার বিষয়। দুবেলা নিয়মিত হাঁটতে যেতেন বাবা। হঠাৎ সুগার এতটা কিভাবে বাড়লো বুঝতে পারল না অপু। তবে কি তার জন্য চিন্তায় চিন্তায় এভাবে অসুখ বাঁধিয়ে বসলো? 2 দিন হসপিটালে থাকতে হবে অবজারভেশনের জন্য। নতুন কোনো সমস্যা না হলে পরশু ছুটি। একটু চিন্তা থাকলেও কথা বলে খানিক নিশ্চিন্ত লাগছে তার। ভাগ্যিস তাড়াতাড়ি সমস্যাটা ধরা পড়েছে, নইলে ওই একা বাড়িতে পড়ে থাকতো সকালে মন্টুর মা না আসা অবধি। কেউ জানতেই পারত না কি হয়েছে। হয়তো ততক্ষণে বাবা। ভাবতেই শিউরে উঠে চোখ বন্ধ করে ফেলল অপু। না না, এমনটা হতে পারে না। সে হতে দেবে না। সুস্থ হলেই বাবাকে ফ্ল্যাটে নিয়ে চলে যাবে। অত বড় বাড়িতে একা থাকার দরকার নেই। হঠাৎ তার মনে পড়ল সুজয়ের কথা। বাবার কথা শুনে এত টেনশনে ছিল সে যে সুজয়কে একটা কল করার কথা মনে পড়েনি। সব কিছু শুনে হয়তো সুজয় রাগ করবে। আফটার অল সে নিজেকে দায়িত্ববান পুরুষ বলে মনে করে। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে সুজয়ের নম্বরে ফোন করল সে। অসময়ে অপূর্বার ফোন দেখে ঘাবড়ে গেল সুজয়ও। ছুটির আর মিনিট 15ই বাকি। এমন সময় সে ঝড়ের গতিতে কাজ করে, অপূর্বা সেটা জানে। তাহলে সুজয় নিজেও খুব ভালো করে জানে তার বউ কাজের জায়গা নিয়ে কতখানি সিরিয়াস। তাহলে এই অসময়ে ফোন? অপেক্ষা না করেই চাপা গলায় বলে উঠল সে, কি হয়েছে? বাবার ব্যাপারটা সংক্ষেপে বলে অপু বলল, আপাতত বাবা ওকে আছেন, চিন্তার কিছু নেই। তবে এই 2 দিন আমি টালিগঞ্জের বাড়িতেই থাকবো, তাতে হসপিটালে আসা যাওয়ায় সুবিধা হবে। তাছাড়া বাড়িটাও ফাঁকা পড়ে থাকবে না। আমি এক্ষুনি আসছি বলে উঠল সুজয়। দেখছি কি করা যায়, তুমি বরং বাড়িতে ফোন করে খবরটা জানিয়ে দাও। পরমা ব্যাপারটা কিভাবে নেবেন বুঝতে পারল না অপূর্বা। একবার জানাতে তো হবেই, এই ভেবে ফোনটা সে করেই ফেলল। অপুর ফোনে অর্কদ্যুতির অসুস্থ হয়ে পড়ার খবরটা শুনে যতটা না চিন্তিত হলেন পরমা, যে তার চেয়ে বেশি চিন্তিত হলেন বৌমা 2 দিন বাড়ি ফিরবে না শুনে। তাছাড়া ছেলেও নাকি অফিস থেকে সিধে হসপিটালে যাচ্ছে। ছেলের সঙ্গে আজ তার কিছু জরুরি কথা ছিল। কনিষ্ক আগরওয়াল যে প্রস্তাবটা দিয়েছে সেটা নিয়ে একটা পারিবারিক বৈঠক হওয়া জরুরি। কিন্তু এর মধ্যে বেয়াই অসুস্থ হয়ে পড়ে সব পরিকল্পনায় জল ঢেলে দিলেন। এখন ছেলে 2 দিন বউয়ের সঙ্গে তার বাপের বাড়িতেই থেকে যাবে। তবে চাপ বাড়বে।
এই মুহূর্তে সুজয়কে কিছু বলতেও পারবেন না তিনি। বলবে ক্রাইসিস পিরিয়ডে পাশে দাঁড়াতে হয়। একদিন তুমিই শিখিয়েছিলে মা, এখন বুঝি নিজেই সব ভুলে যাচ্ছ? পরমার মনে পড়ল দুপুরবেলা পায়েলকে কনিষ্কের সঙ্গে আসতে দেখে মনে মনে কি ভয়টাই না পেয়েছিলেন তিনি। কয়েক মিনিট পর সমরেশও পাশে এসে দাঁড়িয়েছিলেন। অবাক চোখে দেখেছিলেন দুজনকে। পরমা মনে মনে অনেক দূর ভেবে ফেলেছিলেন, হয়তো গোপনে দুজনে বিয়েটা সেরেই ফেলেছে। আজকাল তো হামেশা এমনটাই হচ্ছে। তাছাড়া ওই কনিষ্ক ছেলেটা এমন সিরিয়াস গলায় বলল, কয়েকটা কথা বলার আছে আন্টি। পরমা তো ছাড়ো, শুনলে যে কেউ ভয় পেয়ে যাবে। আতঙ্কিত পরমা পায়েলের দিকে তাকিয়ে বলেই ফেলেছিলেন, তোরা কি ইতিমধ্যেই বিয়েটা সেরে ফেলেছিস? সেই খবর জানাতে এসেছিস? বিয়ে? আমরা? তোমাদের না জানিয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল মা? আমাদের আগে ভেতরে ঢুকতে দাও, হাসতে হাসতে বলে উঠেছিল পায়েল। কনিষ্ক একটা প্রস্তাব নিয়ে এসেছে, তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। সুজয় যখন হসপিটালে পৌঁছায় ভিজিটিং আওয়ার তার খানিক আগেই শেষ হয়ে গেছে। অনেক বুঝিয়ে টুঝিয়ে কোনো রকমের অনুমতি আদায় করল অপু। কেবিনের মধ্যে সুজয়কে দেখে যেন নিশ্চিন্ত হলেন অর্কদ্যুতি। হেসে বললেন, কোত্থেকে যে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। জানোই তো মেয়ে আমার ভীষণ জেদি, ওকে একা একা থাকতে দিও না, কিন্তু পারলে এই দুটো রাত্রি মেয়েটার সঙ্গে। আপনি এত চিন্তা করবেন না বাবা, সেদিন আপনাকে যখন কথা দিয়েছি তখন সবসময় ওর সঙ্গেই থাকব। অর্কদ্যুতির হাতে মৃদু চাপ দিয়ে বেরিয়ে আসে সুজয়। অপুর দিকে তাকিয়ে ভরসার হাসি হাসে, আর কোনো চিন্তা নেই বুঝলে। দেখে এলুম বাবা বিন্দাস আছে। এখন যদি আমার অনুরোধটুকু আপনি রাখেন তাহলে কৃতার্থ হই। বলো সখা, কি অনুরোধ? বরাভয় প্রদান করে তোমায়। সত্যি বলতে কি সুজয়কে দেখে অপুর মনের ভার অনেকটাই হালকা হয়ে গেছিল। বাবা ভালো আছে জানার পর চাইলেই সে বাড়ি গিয়ে রেস্ট নিতে পারত, কিন্তু সেটা না করে কর্তব্যের তাগিদে অপুর পাশে থাকতেই অফিস ফেরত হসপিটালে ছুটে এসেছে। এইটুকু তো চেয়েছিল অপূর্বা, এমন একজন মানুষ তার জীবন সঙ্গী হবে, যে বিপদের দিনে কখনোই তার হাতটা ছাড়বে না। সুজয় তেমনই এক মানুষ। আজ সে খুশি, ভীষণ খুশি। বরাভয় যখন পেলাম তখন জিজ্ঞেস করি, আজ রাত্রিটা আপনার প্রাসাদে এই নাচিসকে থাকতে দেবেন? নাচিস আপনার জন্য সব করতে পারে, শুধু একটু চিকেন চাউমিন আর চিলি ফিশ পেলেই হবে নাকি ম্যাডাম? ফুড অ্যাপে অর্ডার করে দাও। নিচে রুবি বৌদিরা দাঁড়িয়ে আছে, রিসেপশনে কথা বলে বেরিয়ে পড়ি, ফোন করলেই চলে আসবে। চলো তাহলে যাওয়া যাক। লিফটের দিকে এগোতে লাগলো সুজয়। একটু আগে ইয়ার্কি করলেও এখন আবার মনটা খারাপ লাগছে অপূর্বার। বাবা এইভাবে নার্সিংহোমে বেডে শুয়ে থাকবে কখনো ভেবেছিল সে? কাঁচের ভেতর দিয়ে আরেকবার দেখার চেষ্টা করলো। ওষুধের প্রভাবে ঘুমাচ্ছে। শেষ কবে বাবা সন্ধ্যেবেলায় ঘুমিয়েছে মনে করতে পারল না অপূর্বা। লজ্জিত মুখে পরমা বললেন, এসো কনিষ্ক, এসো ভেতরে এসো। তুমি প্রথমবার আমাদের বাড়িতে এলে আর এমন একটা বিচ্ছিরি সিন ক্রিয়েট হলো, কিছু মনে করো না। আসলে মায়ের মন তো, সিঁদুরে মেঘ দেখলে ডরায়। এই বাড়িকে নিজের বাড়ির মতোই মনে করো। একটু বসো, তোমাদের জন্য ঠান্ডা লস্যি বানিয়ে আনছি। আমি কিছু মনে করিনি আন্টি, আমি বুঝি মায়েরা সন্তানের জন্য কতখানি উগ্রীব থাকে। প্লিজ আন্টি, আমার সঙ্গে এত ফর্মালিটি করবেন না। বিজনেস ফেলে এসেছি কেবল আপনাদের দুজনের সঙ্গে দেখা করতে। ব্যাপারটা খুব জরুরি। যেটা বলতে এসেছি সেটা মন দিয়ে শুনুন। আঙ্কেল আপনিও শুনুন। আপনাদের মতামত ছাড়া এগোনো সম্ভব নয়। বিয়ে আমরা করিনি এখনও, তবে আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই। এখন সবটাই আপনাদের ওপর। ধীর গলায় বলল পায়েল, আমরা দুজন দুজনকে ভালোবাসি মা,
অনেক দিন থেকে। কনিষ্ক আমার জন্যই ব্যবসার কাজ ফেলে দার্জিলিং গিয়েছিল। প্লিজ বাবা, তুমি কিন্তু অমত করো না। বোঝানো ভঙ্গিতে সমরেশ বললেন, দেখো, তোমরা দুজনে এখনো যথেষ্ট ছোট। আমি মোটেও কথা বলছি না যে সম্পর্কে জড়ানো অপরাধ, কিন্তু এই মুহূর্তে বিয়ের জন্য তুমি প্রস্তুত হলেও আমার মেয়ে প্রস্তুত নয়। ইঞ্জিনিয়ারিংয়ের 3rd ইয়ার চলছে, সামনে ক্যাম্পাসিং। আদেও এই দেশে সেটেল হবে কি না তারই ঠিক নেই। আমার মনে হয় এই মুহূর্তে এসব নিয়ে না ভাবাই ভালো। পায়েল আগে বড় হোক, নিজের পায়ে দাঁড়াক, তখনও যদি তোমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে না হয় এইসব নিয়ে ভাবা যাবে। আমারও এটাই ভেবেছিলাম, সম্পর্কটাকে আরেকটু সময় দেব, কিন্তু একটা বড় সমস্যা এসে পড়েছে। 2 মাসের মধ্যে পায়েলের সঙ্গে বিয়েটা না করে উপায় নেই, গম্ভীর মুখে বলে ওঠে কনিষ্ক আগরওয়াল। সেজন্যই কাজ ফেলে আপনাদের কাছে আসা। পায়েলের সঙ্গে আগে থেকেই কথা বলেছি আমি, ওর আপত্তি নেই। 2 মাসের মধ্যে বিয়ে? পায়েল আমার একমাত্র মেয়ে, তোমার কি মাথা টাথা খারাপ হয়েছে? পরমা বুঝতে পারে না তার কি বলা উচিত। দাঁড়াও, আমাকে ওদের বক্তব্য আগে শুনতে দাও। নরম মানুষের মুখোশ ছেড়ে আজ সমরেশের কণ্ঠস্বরে কাঠিন্যের আভাস। কনিষ্কের সঙ্গে দার্জিলিংয়ে যে আচরণ বন্ধুসুলভ ছিল, আজ সেই আচরণ এসেছে বদল। আজ তার আচরণ কন্যার পিতা সুলভ। সেখানে বন্ধুত্বের কোনো জায়গা নেই। বিয়ের কথা পরে, আগে বলো, তোমার পরিবার বাঙালি বাড়ির মেয়েকে বউ হিসেবে মেনে নেবে? সেখানে যে পায়েলের কোনো অসুবিধা হবে না তার দায়িত্ব তুমি নেবে? আমাদের ফ্যামিলি অমন গোড়া নয় আঙ্কেল। আমরা বেনিয়া জাত, ব্যবসা বাণিজ্য করে খাই বটে, কিন্তু আমাদের বাড়ির সবাই পড়াশোনা জানে, কাজেই ওটা নিয়ে তেমন একটা সমস্যা হবে না। পায়েলের পড়াশোনাও চলবে, আমি পড়াশোনায় কম্প্রোমাইজ করতে দেব না, এই দায়িত্ব আমার। তোমার বাবা মা তোমাদের সম্পর্কের বিষয়ে জানে? খোলাখুলি কথা হয়নি কখনো, কিন্তু আমি শিওর ওরা আপত্তি করবে না। আদিত্য মানে আমার ভাই, সে অবশ্য আমাদের বিষয়ে সব কিছুই জানে। ভালো, কিন্তু শেষ মুহূর্তে যদি আপত্তি করে তখন কি হবে? পরিবারের বিরুদ্ধে গিয়ে তুমি কি পায়েলের সঙ্গে সংসার পাতবে? পরে মনে হবে না তো পায়েলের জন্য তোমাকে পরিবারের মানুষজনের থেকে আলাদা হতে হয়েছে? পরমা অবাক চোখে সমরেশের দিকে দেখছিল। এই সমরেশ তার অচেনা। মেয়ের বিয়ের কথা উঠলে সব বাবাই বোধহয় এমন প্রোটেক্টিভ হয়ে ওঠে। ভালো যখন বেসেছি বিয়ে তো করবই আঙ্কেল। তাছাড়া আমিও একেবারে অশিক্ষিত নই, নামি ইনস্টিটিউট থেকে MBA করছি, প্রয়োজনে একটা চাকরি জুটিয়েই নেব। আর রইল বাড়ির কথা, তারা যদি আমার খুশিতে খুশি না হয়, আমার মনের কথা না বোঝে, সেখানে আমারও কোনো দায় নেই। কিছু মনে করবেন না আঙ্কেল, হয়তো কথাটা একটু খারাপভাবে বললাম, কিন্তু এমন কিছুই হবে না। আমি জানি আমার পছন্দে মাম্মি পাপা অমত করবে না। তোমার গাটস আছে, পছন্দ হয়েছে আমার, কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই বিয়ে কেন? এমন কি ঘটল এর মধ্যে? আমার দাদি অসুস্থ, এতদিন বাড়িতেই ছিলেন, সম্প্রতি বাড়াবাড়ি হওয়ার জন্য কেয়ার ফর লাইফ হসপিটালে ভর্তি করা হয়েছে। আমি বাড়ির বড় ছেলে, যতই ভাবি ইমোশনাল হব না, কিন্তু কি জানেন, মাঝে মাঝে না চাইতেও ইমোশনাল হতে হয়। সব কিছু কি আর নিজের ইচ্ছাই হয়? দাদির শেষ কথাগুলো ডাক্তার সময় বেঁধে দিয়েছেন আঙ্কেল। দাদি চান বেঁচে থাকা অবস্থায় আমার বিয়ে দিতে। কি করব বুঝতে পারছি না, তাই আজ দেখা করে পায়েলকে সব খুলে বললাম। এখন যদি আপনারা সময় করে একবার আমাদের বাড়ি আসেন, আশা করি কোনো সমস্যা হবে না। পালানোতে আমি নেই আঙ্কেল, বিয়ে হলে 2 পক্ষের সম্মতিতেই হবে। ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে ভেবে দেখব, আগে তুমি বাড়িতে পায়েলের বিষয়টা জানাও।
ততক্ষণে ট্রেতে সাজিয়ে লস্যি আর লাড্ডু নিয়ে এসেছে পরমা। সামান্য খেয়ে 2-4টে কথা বলে বেরিয়ে গেল কনিষ্ক আগরওয়াল। অনেকক্ষণ গদি ছেড়ে এসেছে সে, আর থাকা সম্ভব নয়। হাসিখুশি ছেলেটা বেশ সিরিয়াস ছিল সারাক্ষণ। পায়েল ঘরে যেতেই বলে ওঠেন পরমা। মৃদু স্বরে বললেন সমরেশ, পরিস্থিতি এমনই জিনিস, মানুষকে কয়েক মুহূর্তেই পাল্টে দেয়। বাবার হাসি মুখ দেখার পর মনটা ভালো হয়ে গেছিল অপূর্বা। সুজয় রাতে টালিগঞ্জের বাড়িতেই থাকবে বলে মা বাবাকে ফোন মারফত জানিয়ে দিয়েছে। পরমা দেবী হয়তো একটু বিরক্ত হয়েছেন, কিন্তু এই পরিস্থিতিতে সম্মতি না জানিয়ে পারেননি। অনেক দিন বাদে তারা দুজনে একলা যাপন করবে। নাইবা হলো মালদ্বীপের ঘেরা। আজ ফল সিলিংয়ের আলো আঁধারিতে সে মালদ্বীপের ভাইবস ক্রিয়েট করবে। অ্যাপ থেকে অর্ডার করে দেওয়ার বদলে অপূর্বা নিজেই কোমর বেঁধে লেগে পড়ল। দ্রুত হাতে বানিয়ে ফেলল মিক্সড ফ্রাইড রাইস আর চিলি ফিশ। বরাবরের শৌখিন সে। রাজস্থান থেকে আনা সুদৃশ্য মোমদানে মোমবাতি জ্বালিয়ে বাড়িতে অ্যারেঞ্জ করে ফেলল ক্যান্ডেল লাইটের আবহাওয়া। বহু পুরনো গ্রামাফোন ছিল বাড়িতে। অর্কদ্যুতি নিয়মিত তাকে ঝেড়ে মুছে রাখতেন, আজও রাখেন, তাই বোধহয় এখনও সুরে বেজে ওঠে। আজ সেখানে বাজতে লাগলো বড় গোলাম আলীর খার গাজল। কি মধুর সে সুর ক্ষেপণ, মধুর এ আয়োজন দ্বৈতের জন্য। হালকা সাজল অপূর্বা। কমলা শিফনের কাজলের টানে তাকে মায়াবী লাগছে। সুজয় যেন পাগল হয়ে গেল, কোমর জড়িয়ে কোলে তুলে নিল তার অপুকে। মার্ভেলাস, অপূর্বা, আজ সত্যি তোমায় অপূর্ব লাগছে। আমি ভাবতেই পারছি না এই অপূর্ব সুন্দর নারীটি আমার, একান্তই আমার। সুজয়ের নাক টিপে দিয়ে অপূর্বা বলল, তাহলে এখন থেকে বিশ্বাস করা শুরু করো মিস্টার, আই এম অল ইয়োর্স। তাল কাটল শেষের দিকে। বোনলেস চিলিফিশের টুকরোটা ফোকে গেঁথে মুখে পুরে সুজয় বলে উঠল, মার বোধহয় কিছু একটা বলার ছিল, কিন্তু আমি ব্যস্ত দেখে ফোনটা রেখে দিল। এই সময় মায়ের কি বলার থাকতে পারে বলো দেখি? জরুরি কিছু? কি বা এমন জরুরি হবে? সকালেই তো কথা হলো, সবই তো দেখলাম ঠিকঠাক। সেটা তো আমার আর জানার কথা নয়। তোমার যখন এতই চিন্তা হচ্ছিল তখন রাতে ওই বাড়িতেই চলে যেতে পারতে। আমি কখনোই এইসব নিয়ে আপত্তি করিনি। আমার বাবা আমার দায়িত্ব, সে দায়িত্ব পালন আমায় করতে হবে। নিজেকে সামলে নিতে আমি ক্যাপেবল, ডোন্ট ওয়ারি। অফিসে ফোন করে 1 সপ্তাহের ছুটির কথা বলে দিয়েছি। কাল মেলে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেব। আশা করছি অ্যাপ্রুভ হতে সময় লাগবে না। রেড্ডি বস হিসেবে খুবই ভালো মানুষ। বাড়ি ফেরার পর 1টা সপ্তাহ বাবার দেখভাল করতে হবে। ওই কটা দিন অফিস যাওয়া সম্ভব হবে না। কেবল আমি তোমার চোখে ভালো মানুষ হয়ে উঠতে পারলাম না। একটা দীর্ঘশ্বাস ফেলল সুজয়। তুমি দেখভাল কেন করবে? তেমন হলে দুবেলার জন্য 2টো নার্স রেখে দাও। বাবা তো যথেষ্ট পেনশন পায়, তাছাড়া আমরা আছি, অসুবিধা কিসের? তুমি একা হাতে কত দিক সামলাবে? বাবা তো এতটা অসুস্থ নয় সুজয়, একা হাতে খেতে পারে, বাথরুমও যেতে পারবে। বাকি কাজের জন্য মালতী মাসি তো আছেই। পুটির মা এসে তোলা কাজগুলো করে দিয়ে যাবে। আমার কাজ কেবল বাবাকে মানসিকভাবে চাঙ্গা করে তোলা। সেটা মনে হয় না কোনো নার্সকে দিয়ে সম্ভবপর হবে। আত্মজা ভালোবেসে যেটা করবে মাইনে করা নার্স কখনোই তা করবে না। তার মানে তুমি একটা গোটা সপ্তাহ বাড়ি ফিরবে না, তাই তো? নতুন বিয়ের পরও আমাকে একটা গোটা সপ্তাহ একা একা থাকতে হবে? অপু যথেষ্ট বুদ্ধিমতী, সে বুঝল তাল কেটে গেছে, তার এখন জুড়বে না। চুপ করে গেল সে। কথা বাড়ালে কথা বাড়বে, তার চেয়ে সুজয় খানিক সময় নিক, ভাবুক, একসময় ঠিকই বুঝতে পারবে।
শারীরিক অসুস্থতার মুহূর্তে যে কোনো বাবার তার সন্তানকে সবচাইতে বেশি দরকার হয়। নাইট ক্লাব জমজমাট। আদিত্য, কনিষ্ক, পায়েল, সুব্রত, শ্যাম, অরণ্য, সুহানি, অর্পির জমজমাট আসর বসেছে কোণের দিকে একটা টেবিলকে কেন্দ্র করে। লম্বা ধোয়ার রিং ছেড়ে শ্যাম পায়েলের দিকে তাকালো। কংগ্রাচুলেশন, উড বি আগরওয়ালস বধূ। এবার সারাদিন এক গলা ঘোমটা দিয়ে ঘুরতে হবে। এলবিডি পরে ডিস্কে আসা ভুলে যাও গ্লাসে চুমুক দিতে। কেন বেচারির সঙ্গে তোরা এমন করছিস? আমাদের কনিষ্ক যথেষ্ট স্মার্ট। পায়েলের সঙ্গে ওর অ্যাপো না থাকলে আমি কবে পটিয়ে নিতাম। হাসতে হাসতে বলল সুহানি। কনিষ্ক ব্লাশ করছে দেখে গালে আলতো করে হাত ছোঁয়ালো। এই আমি ছুঁয়ে দিলাম তোমায়। এবার টমেটোর মতো লাল হয়ে যাও তো সোনা। তোমার টমেটো রাঙা গাল দেখতে যে কি মিষ্টি লাগে। এই আমি কিছু বলি না বলে তোরা এইভাবে কথা বলবি? মনে রাখিস কনিষ্ক আমার, সারা জীবন আমার থাকবে। সে তুই যতই ওর টমেটো রাঙা গাল দেখে ফিদা হোস না কেন। বলে উঠল পায়েল। সে থাকুক না মামুনি, আমি কি আর আপত্তি করছি? কনিষ্ক না হলে আদি শাহী। তোর হবুবর তো ছাড়, দেওরটাও যে আমার সঙ্গে প্রেম করতে রাজি হচ্ছে না। কেন রে আদি, তোর তো এখন অবধি কোনো ব্যথা নেই বলতে নেই। আমাদের সুহানি তো মাখন সুন্দরী, একবার দেখলে চোখ ফেরানো যায় না। ওকে তোর পছন্দ নয় কেন বলতে হবে আজ? স্টিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। পায়েল চেপে ধরে আদিত্যকে। তোরা ডেকেছিলি বলে আজকে এসেছিলাম। জানিস তো আমি কতটা বিজি থাকি। দেখ, ইউপিএসসির প্রিপারেশন বড় সহজ ব্যাপার নয়। ওই সময় অন্য কোনো দিকে মন দেওয়া সময় থাকে না। যেটুকু সময় পাই তার সবটাই পড়াশোনা করে কাটাই। আর শুধু তোরা সবাই জোর করেছিলিস বলে। এভাবে আমার সঙ্গে কেন করছিস? সুহানির চিন্তা কিসের? সুকিংয়ের একমাত্র কন্যা বলে কথা। হয় এনআরআই নয় টপ বিজনেসম্যানের ছেলে দেখে লটকে পড়বে। আমার মতো বেচারা মানুষের দিকে নজর কেন? আরে নজর কি আর সাদে পড়েছে? বিয়ের পর তোরা দুই ভাই কাজকর্মে চক্করে গায়েব হয়ে যাবি। তখন এই আমি আর পায়েল দুজনেই গাড়ি নিয়ে ইচ্ছে মতো খেদিয়ে শপিং করে বেড়াবো। এক বাড়িতে বিয়ে হলে অনেক সুবিধা। লং ট্যুর হোক বা শর্ট, একসঙ্গে গেলে দুজনের ভালো ভালো ইনস্টা শর্ট তুলে দিতে পারবো। ইউটিউবে ভিডিওগ্রাফিরও সুবিধা হবে। তাই তো বলছি আদি, আমাকে বিয়েটা করেই ফেল। তোদের ইনস্টা বিউটির শটের জন্য তোকে বিয়ে করতে হবে? সুহানি, তুই মাথার চিকিৎসা করা। এনিওয়েজ, আমি একটু বাইরে যাচ্ছি। পেছনে কোলাহলের ফলে সুইং ডোর ঠেলে বাইরে এলো আদিত্য। এই ভরা মজলিসে এইসব ইয়ার্কি কিচ্ছু ভালো লাগছে না আজকাল। পায়েল কেন কনিষ্কের হলো? কনিষ্ক সুদর্শন বলে? কেন বুঝলো না সে? কলেজের প্রথম দিন থেকেই আদিত্য তাকে পাগলের মতো ভালোবাসে। আইএএস পেয়ে গেলে শহর ছেড়ে অনেক দূরে চলে যাবে সে। চলে যাবে পায়েলের চোখের আড়ালে। ছেলে হিসেবে কনিষ্ককে আমার পছন্দ হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি বিয়ে, এতেই আমার আপত্তি। পায়েল আমাদের প্যাম্পার্ড চাইল্ড, ভীষণ আদুরে। বিয়ের মতো কঠিন একটা বিষয় সামলাতে পারবে তো? একাকী পারবে একটা ভিন্ন ধারার সংসারে গিয়ে অ্যাডজাস্ট করতে? বলে উঠলেন সমরেশ। সেটা তো আমারও প্রশ্ন, কিন্তু পায়েল তো রাজি। আমি স্পষ্ট জানিয়ে দিয়েছে কনিষ্ককে ছাড়া কাউকেও বিয়ে করবে না। চলবে।